দিল্লিতে থেকে জ্বালাও পোড়ায়ের হুকুম দিচ্ছেন শেখ হাসিনা, কিন্তু দেশের মানুষ তা আর হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের অবস্থা তত খারাপের দিকে যাবে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বাঁচাও পদ্মা বাঁচাও দেশ গণসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি তারেক আজিজের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাঁচাও পদ্মা বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে বিএনপির গণসমাবেশে অংশ নিতে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত ঐতিহাসিক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, 2026 সালের নির্বাচনে জয়ী সরকার যদি শক্তিশালী না হয় তাহলে পদ্মার পানি নিয়ে আরো ক্ষতিগ্রস্ত হবে এলাকার মানুষ। আজকে 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। বিএনপি সরকার গঠন করলে পানির ন্যায্য হিস্সা ও অধিকার পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, পদ্মা বাঁচাও আন্দোলন অব্যাহত রাখতে হবে, ছড়িয়ে দিতে হবে আন্তর্জাতিক অঙ্গনেও। আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, দয়া নয়। এর আগে সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ চেয়ারম্যান মরহুম ডাক্তার এম আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করে নিজেদের ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে। একটা দল চেষ্টা করছে আমাদের মধ্যে বিভেদ তিনি আরো বলেন, একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের দ্বারা দেশের পরিবর্তন আনা বা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা রয়েছে কিনা সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান শেষে এ প্রশ্ন করেন তিনি। রিজভী বলেন, গোঁজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না, সাধারণ মানুষ বুঝতে পারবে, সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তো সেই সরকারের কাছে অনেকে দাবি জানাতেই পারেন, কথা বলতেই পারেন। আবার পাশাপাশি সব রাজনৈতিক দলগুলো তো একসাথে কথা বলছেন পিআর নিয়ে, গণভোট নিয়ে, তো কথাগুলো তো চলছেই। তো আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত আসাটাই সবচাইতে আমি মনে করি যে উত্তম কাজ, এটাই উপযুক্ত হওয়া উচিত। এবারের নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যের চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনা 0 পয়েন্টের পথসভায় তিনি এ মন্তব্য করেন। এদিকে রাজধানীতে এক শ্রমিক সমাবেশে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আলাপ আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান করতে হবে, অন্যথায় দায়ভার সরকারকেই বহন করতে হবে। আফজাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। খুলনা 0 পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শোভাযাত্রার পূর্বে এক সমাবেশে গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচনে ভয়ভীতি দেখিয়ে ভোটারদের ওপর যেন চাপ সৃষ্টি না করা হয়, সেজন্য ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধের আহ্বান জানিয়ে জামাতের এই নেতা বলেন, যারা শত কোটি টাকা খরচ করে নমিনেশন দিচ্ছে তাদের উদ্দেশ্য সৎ নয়, তারা নির্বাচিত হলে দুর্নীতি বাড়বে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আমাদের এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই,
যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সমাবেশের আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আলাপ আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান করতে হবে, অন্যথায় দায়ভার সরকারকেই বহন করতে হবে। আমরা চাই আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। এক পেশে কোনো সিদ্ধান্ত এটা জনগণের জন্য ভালো কিছু এনে বহন করতে পারবে না। অতএব এই আলাপ আলোচনা যেটা আল্লাহর কথা, সেই আলাপ আলোচনার মাধ্যমে এটা সমস্যার সমাধান করতে হবে এবং এটার জন্য যদি কোনো কিছু অচল অবস্থা সৃষ্টি হয় এই দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সরকারের পক্ষ থেকে এবং দায়িত্বশীলদের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয় নাই। কমিশনের 25টা সুপারিশের মধ্যে আমরা দেখেছি ছোট ছোট আকারে, ভগ্নাংশ আকারে সুপারিশ বাস্তবায়ন করে করে নিউজ করা হচ্ছে এবং ক্রেডিটবাজি করা হচ্ছে। শ্রম আইন, শ্রম নীতি এবং শ্রম বিধিমালা নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে যে আইনটি রয়েছে এবং যে আইনটি আসবে সেই আইনে শ্রম কমিশনের সকল প্রতিবেদন বা সকল সুপারিশ সংযুক্ত করা হয়নি। বর্তমান যে সুপারিশ আছে এই সুপারিশের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি শ্রমিকদের আর হয়তোবা যদি এই আইন বাস্তবায়ন হয় রাস্তায় ওভাবে জীবন দিতে হবে না। সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা অংশ নেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। যারা গণভোটের বিপক্ষে গিয়ে জনগণকে প্রত্যাখ্যান করেছে, জনগণও তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানীর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষির ভবিষ্যৎ এবং তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন। আরও জানাচ্ছেন মিফতা গালিব। রাজধানীর কৃষি ইনস্টিটিউট বারকে ন্যাশনাল এগ্রিকালচারাল অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজন করে কৃষির ভবিষ্যৎ এবং তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যারা গণভোটের বিপক্ষে গিয়ে জনগণকে প্রত্যাখ্যান করেছে, জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। গণভোটের রায় বাধ্যতামূলক হবে কিনা, গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনা যাবে কিনা, সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ। তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানকেই পাশ হতে হয়। যদি সেই গণভোটে সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবেই গৃহীত হয় না। সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সরকারের সমালোচনা সহ কৃষি খাতের অবস্থা তুলে ধরেন। এখানে মাফিয়া তন্ত্র, গুন্ডামি তন্ত্র, অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করার একটা স্পেশাল সিচুয়েশন তৈরি করা হয়েছে। এইটা চলছে গত 53 বছর ধরে এবং এই যে 53 বছর ধরে এটা চলছে, আমি একটা কথা সবসময় বলি যে আমরা যেন ভুলে না যাই যে আমরা একটা উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ে এখনো আছি। আমলাতন্ত্র এমনভাবে গড়ে তোলা হয়েছে বাংলাদেশের কোনো একজন সরাসরি কোনো একজন কৃষক রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবে না। যদি সরাসরি গ্রহণ করতে হয় তাকে 100 ধাপ যোগাযোগ করে, মানে তার মধ্যস্থতায় কৃষক পর্যন্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছাইতে আরো 100টা ধাপ পার করতে হয়। এই রাষ্ট্রের কিভাবে মাথা তুলে দাঁড়াবে? আমরা বলছিলাম 24 পরবর্তী সময়ে এ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রেই আমূল সংস্কারের কথা বলছি, আমূল পরিবর্তনের কথা বলছি। এই সময় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তারা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায়
17 নভেম্বর তারিখে অবশ্যই ঘোষণা হবে। আদালত সে বিষয়ে সকলকে জানিয়ে দিয়েছে। কোথাও যেন কোনো বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে অনুষ্ঠিত হবে। জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়েছে। দেশ নির্বাচনমুখী হয়ে যাবে সে সময় কোনো সমস্যা নেই। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেকেই। তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে তারাও কিন্তু অলরেডি ইলেকশনের মুডে চলে আসছে। আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করলেও কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। দুপুরে খুলনায় নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন তিনি। আইজিপি আরও বলেন, যারা অনিয়মে জড়িত বা যাদের পরিশুদ্ধি সম্ভব নয় এমন কোনো পুলিশ সদস্যকে নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। সন্ত্রাসীরা যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রস ফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আমি আমার রুলসের মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। এর মধ্যে দিয়েই আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রস ফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই। এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে, আমাকেও কাটাতে হচ্ছে। অত্যাচার কে করে? করে তো একটা দুর্বল সরকার, যার আইনি ভিত্তি নাই, যার নৈতিক শক্তি নাই। তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা, গুলি করা, লাঠি দিয়ে আঘাত করা, মানুষকে গুম করে ফেলা। এই সব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সবার সহযোগিতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে সংসদে আলোচনার মাধ্যমে খতমে নবুয়ত পরিষদের দাবি মেনে নেওয়া হবে। আর জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের রিপোর্ট। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে কানায় কানায় জনস্রোতে পরিপূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। এ সময় সত্যিকারের ইসলামী শাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে। হোক বিএনপি হোক জামাত, যে ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। অমুসলিম ঘোষণার দাবি করছি, তারা বাংলাদেশে বসবাস করবে, নাগরিক সুবিধা পাবে, মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। ঘোষণা হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হচ্ছে, সেহেতু আজ থেকে বাংলাদেশের কোথাও কাদিয়ানীদের বই পুস্তক থাকতে পারবে না। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশের দাবির সাথে একাত্মতা পোষণ করা হয়। তারা বলেন, ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে দাবি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি। কাদিয়ানীদেরকে কাফের না ঘোষণা করলে রাষ্ট্র অচল করে দেওয়ার হুমকি দেন বক্তারা। আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব।
কাজ করবে ইনশাআল্লাহ। এরপর আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন থেকে ঘোষণাপত্র পাঠ করা হয়। কাদিয়ানীরা তাদের ধর্মকে ইসলাম আখ্যায়িত করতে পারবে না এবং ইসলামের কোন পরিভাষা যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আযান, ঈদ, কুরবানি ইত্যাদি কোন ইসলামী পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না। সমাবেশ থেকে খতমে নবুয়ত এর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। প্রেমিকাকে দিয়ে হানি ট্র্যাপে ফেলা হয়েছিল রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে। অশালীন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় 10 লাখ টাকা। আর এ টাকা না পেয়েই আশরাফুলকে হত্যা করে জরেজ ও তার প্রেমিকা শামীমা। দুপুরে ডিএমপি ও র্যাব আলাদা ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান। তাদের ভাষ্য, ত্রিভুজ প্রেমের জটিল ছক থেকেই ঘটে এ হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের ঘটনায় দুজনই গ্রেফতার হয়েছে। শিমুল খানের রিপোর্ট। সিনেমার গল্পের মতোই সাজানো ত্রিভুজ প্রেমের জটিল ছক। পরকীয়ার প্রেমের মাধ্যমে ঘটে বহুল আলোচিত 26 টুকরো করে ড্রামে ভরা হত্যাকাণ্ড। উদ্ধার করা হয় হাইকোর্টের সামনে থেকে। বন্ধুত্বের আড়ালে সাজানো হয় নির্মম হত্যাকাণ্ডের নীল নকশা। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজুলের মুখেই বেরিয়ে আসে এই নৃশংস ঘটনার বিস্তারিত। আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে, মানে এই অবস্থায় ভিডিও চ্যাটিং করে। এই ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত। জ্বরের চাপাতি দিয়ে লাশটিকে মূলত 26টি টুকরো করেন এবং 2টি নীল রঙের ড্রামে ভরে রাখেন। লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান। র্যাব জানায় 2 সন্তানের জননী এবং সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল জরেজুলের। সেই সূত্রেই পরিচয় আশরাফুলের সঙ্গে। পরে মালয়েশিয়া প্রবাসী জরেজুল 10 লাখ টাকার হাতিয়ে নিতে প্রেমের ফাঁদ পেতে পরিকল্পিতভাবে হত্যা করে। জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। গত শুক্রবার আশরাফুলের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় 792 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 347 জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 83,858 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 80,243 জন আর মারা গেছেন 331 জন। পরিবেশকে যা দেয়া হবে তাই ফেরত দেবে, তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কেরানীগঞ্জের দাড়িপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাকা মহানগর ও উপজেলা এলাকার 44 খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। তিনি জানান, প্রকল্প এলাকার 44 পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন ও উন্নয়ন করা হলে শুধু মৎস্যজীবী নয়, এই এলাকার সর্বসাধারণ উপকৃত হবে। বাড়ির মালিকেরাই যেন একটা সিভেজ ট্রিটমেন্ট প্ল্যান বা শোধনাগার প্ল্যান্ট নিয়ে যায়। সেপ্টিক ট্যাঙ্ক থাকে না, তার পাশাপাশি এটা একটা স্থাপন করে, এটা বাধ্যতামূলক করে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। অবৈধ থ্রি হুইলারে দৌড়াতে বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বাড়ছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। নজরদারির অভাবে এসব অবৈধ যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে। অন্যদিকে চালকদের দাবি, বিকল্প কর্মসংস্থান না থাকায় তারা বাধ্য হয়েই রাস্তায় নামছেন। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান।
বরিশাল শহর থেকে বাকেরগঞ্জ হয়ে কুয়াকাটা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সামান্য অসতর্কতাতেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। জেলা বিআরটি এর তথ্য মতে মাত্র ৩ মাসে ওই সড়কে ঘটেছে ৩৮টি দুর্ঘটনা, নিহত ২৪ জন, আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। যাওয়া আসার সময় অনেক সময় যাওয়া গেছে গাড়ি বাড়ি মারিয়া ফালায় দেয়, অনেক লোকে পড়ে যায় গিয়া। প্রায় দিনই এখানে দুর্ঘটনা ঘটে, তাই জন্য আমাদের এখানে একটি 4 লাইন রাস্তা দরকার। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে বাকেরগঞ্জ অংশে, যেখানে সড়ক সবচেয়ে সরু এবং যানবাহনের চাপ তুলনামূলকভাবে বেশি। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও যত্রতত্র পার্কিংয়ের কারণে যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখন এই মুহূর্তে দরকার হচ্ছে হাইওয়েতে অবৈধ থ্রিলা চলাচল নিয়ন্ত্রণ করা, পাশাপাশি হচ্ছে এই যে ভাঙ্গা থেকে কুয়াকাটার মতো রোডটা প্রশস্ত করা, এর বিকল্প কিছু নেই। পরিবহন চালকদের অভিযোগ, পুলিশ নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঝুঁকি কমছে না। প্রতিদিন কিন্তু আমার রাস্তায় চেকপোস্ট আছে এবং আমরা গাড়ি আটকাচ্ছি, ড্রাইভিং লাইসেন্স দেখতেছি, কারো ড্রাইভিং লাইসেন্স না থাকলে বা রেজিস্ট্রেশন না থাকলে সেসব গাড়ির বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি। দ্রুত সংস্কার ও প্রশস্তকরণ ছাড়া ঝুঁকি কমানো সম্ভব নয় বলছে সড়ক বিভাগ। যেখানে আমরা পাই যেরকম অবৈধভাবে কোনো গাছপালা আছে তাদেরকে আমরা কিন্তু সতর্ক করি এবং এখানে স্পটে দাঁড়াই কিন্তু তাদেরকে এখান থেকে আমরা সরাই ফেলার কাজ করি। তো এরপর যে আমাদেরকে ইনফর্ম না করে জিনিসটা করে তখন তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সারা দেশেই কম বেশি শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে, আর তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাতেও অনুভূত হচ্ছে শীতের হালকা পরশ। প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তবে ডিসেম্বরের আগে দেশে শৈত্যপ্রবাহের কোনো আশঙ্কা নেই জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এ মাসের শেষ থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। শীতের আগমনী বার্তা নিয়ে দেখুন রাকিব হাসানের একটি বিশেষ রিপোর্ট। ফুল ফল ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপবৈচিত্র্যের ঋতু শীত। গ্রামাঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইছে হিমেল হাওয়া। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, দূরের পাহাড়টা হালকা কুয়াশায় ঢাকা। বাজারে দেখা মিলছে সিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ সহ সুস্বাদু হরেক রকমের শীতের সবজির। এ যেন শীতেরই উকি। দেশের আবহাওয়ায় এখন স্পষ্টভাবে শীতের আগমনী বার্তা মিলছে। কিছু এলাকায় ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে শীতের পরশও। দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া এবং চুয়াডাঙ্গায় 14 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে শীত অনুভূত হচ্ছে, তবে শীতের অনুভূতিটা আমরা বুঝতে পারছি না, বা সাধারণ জনগণ বুঝতে পারছে না। দিনের বেলা তাপমাত্রাটা বেশি। আজকে সর্বনিম্ন তাপমাত্রা আসছে 14 ডিগ্রি, সেটা আসছে চুয়াডাঙ্গা এবং তেঁতুলিয়াতে। রাজশাহীতে আসছে 14.5 ডিগ্রি, এ সময় রাজধানীতে আসছে 19 ডিগ্রি। ডিসেম্বরে এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, একাধিক শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস হচ্ছে আমাদের শীতকাল, এবং ডিসেম্বর আসলে শীতের তীব্রতাটা অনেকাংশে বেড়ে যাবে। সেক্ষেত্রে রাজধানী সহ সারা দেশে শীতেরটা বাড়তে থাকবে। তবে এই মাসে নভেম্বর মাসে শৈত্যপ্রবাহ আসার আমরা সম্ভাবনা দেখি না, তবে ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এদিকে নভেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ এমনকি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আমরা দেখছি 15 তারিখের পরে হয়তো আর একটা আর 20 তারিখের দিকে হয়তো আর একটা লঘুচাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটার গতি প্রকৃতি এখন পর্যন্ত যে বিভিন্ন মডেলগুলো যে পূর্বাভাস, সেটা বাংলাদেশের দিকে আসার আশঙ্কা আপাতত এই মুহূর্তে নেই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা মামলার আসামি
লিমন মিয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মামুনুর রশিদ তার রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক জানান, দুপুরে নিহত তাওসিফের বাবার করা মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে আনা হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।